সেখানে মাটির ওপরে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে রয়েছে একটা মানুষের নিশ্চেষ্ট দেহ। প্রথম দৃষ্টিতেই বোঝা যায় সেটা মৃতদেহ ছাড়া আর কিছুই নয়, কারণ তার মুখের অস্তিত্ব নেই বললেই হয়। কপালের তলা থেকে চিবুক পর্যন্ত মুখের সমস্ত অংশটাই একেবারে লুপ্ত হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে কেবল চাপ বাঁধা রক্তের মধ্যে খানিকটা ছিন্ন ভিন্ন মাংস। বিভৎস দৃশ্য। সুন্দরবাবু বললেন, আত্মহত্যা তো নয়, হত্যার মামলা। কেউ ছড়রা ভরা শটগান ছুড়ে বেচারার মুখ উড়িয়ে দিয়েছে, আর বন্দুকটা ছোড়া হয়েছে কাছ থেকেই, নইলে মুখটা অমনভাবে উড়ে যেত না। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক কাহিনী কে। আজকের গল্প পাঠে অর্ণব, তমাল, তাপস, শ্রমিক, শুভঙ্কর, শুভময়, কুন্তল, সচ্চিদানন্দ, সুমনা এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা তমাল। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা কে। ভোরের আলো সবে ফুটি ফুটি করছে। কলকাতার গড়ের মাঠ, গাছে গাছে বিহঙ্গদের ঐক্যতান। এখানে ওখানে অশ্বচালনা করছে পাঞ্জাবি ঘোড়সাওয়াররা। প্রাতঃভ্রমণে বেরিয়েছে আরও অনেকে, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে আমাদের পরিচিত তিনটি মানুষকে, শখের গোয়েন্দা জয়ন্ত আর মানিক এবং পুলিশ কর্মচারী সুন্দরবাবু। শরৎ ঋতুর জন্য আসর ছেড়ে দেওয়ার আগে শেষ বর্ষা যথেষ্ট বিক্রম প্রকাশ করে গিয়েছে গতকাল রাত্রে। সারা শহরটা ঘণ্টা কয়েক ধরে এমন ঘন বৃষ্টিধারায় স্নান করেছে যে পথের আর মাঠের অনেক জায়গাতেই এখনও ঘোলাটে জল থই থই করছে। রাত 2টোর পর বৃষ্টি থেমেছে বটে, কিন্তু গড়ের মাঠ এখনও প্রাতঃভ্রমণের উপযোগী হয়ে ওঠেনি। তবু প্রভাতী ভ্রমণে যারা অভ্যস্ত, এই সময়টায় তারা ঘরের 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে থাকতে চান না। জয়ন্ত আর মানিক হচ্ছে এই জাতীয় জীব। কেবল সূর্যোদয়ের আগে নয়, সূর্যাস্তের পরেও একবার করে মুক্ত আকাশ বাতাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে না পারলে তারা যেন আত্মস্থ হতে পারে না। এই বাতিক সুন্দরবাবুর কোনো দিনই ছিল না, কিন্তু ইদানিং তার উদরদেশের বিপুলতা এতটাই বেড়েছে যে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন নিয়মিতভাবে প্রত্যহ কিঞ্চিৎ ব্যায়াম, অর্থাৎ ওই অন্তত মাইল 2 পদব্রজে ভ্রমণ করতে। তাই ইচ্ছার বিরুদ্ধেও আজকাল তাঁকে হতে হয়েছে জয়ন্তদের ভ্রমণের সঙ্গে। ভুঁড়ির দ্বারা ভারাক্রান্ত সুন্দরবাবু কিছুক্ষণ পদচালনা করবার পর ক্লান্ত স্বরে বললেন, মানিক, পথের আর মাঠের অবস্থা দেখছো তো? দেখছি। আজ আমি কিছুতেই বেড়াতে আসতুম না। তবে এলেন কেন? আরে তোমাদের উৎপাতের দায়ে পড়ে ভোর হতে না হতেই, কাকচিল না ডাকতেই বাসায় ঢুকে তুমি গাধার মতো যা ডাকাডাকি শুরু করলে। আরে বাড়িতে ডাকাত পড়েছে ভেবে ছেলেমেয়েরা পর্যন্ত চমকে জেগে উঠল। তোমার ওই গর্ধব কণ্ঠকে রুদ্ধ করার জন্যই আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। মানিক মুখ টিপে হাসতে হাসতে বলল, আমাকে গাধা বলে আপনি যদি খুশি হন আমি আপত্তি করব না, কিন্তু বাইরে এসে কি দেখছেন না আজকের দিনটির বিশেষত্ব? বিশেষত্বের মধ্যে তো দেখছি কেবল জল, কাদার পিছল পথ। সে কি, আর কিছু দেখছেন না? তাহলে আপনার চোখের দোষ হয়েছে। চোখের কিছু দোষ হয়নি, তাহলে তো আমি চশমা পরতুম। মানিক এদিক ওদিক অঙ্গুলি নির্দেশ করে বললে, ওই যে ওই দিকটায় দেখছেন? সুন্দরবাবু এদিকে ওদিকে দৃষ্টি নিক্ষেপ করে হতভম্বের মতন বললেন, কই, কিছুই দেখছি না তো। আরে ভালো করে চেয়ে দেখুন, ওই যে ওই মাঠের যেখানে জল জমেছে সেইখানে দেখুন স্বর্গ নেমে এসেছে মাটির কোলে। মানে? আরে বাবা, স্বর্গ বললে আমরা কোন দিকে তাকাই?
আকাশের দিকে। দেখুন মাঠের যেখানে যেখানে জল জমেছে সেইখানে নেমে এসেছে টুকরো আকাশের সুন্দর নীলিমা। একটু পরেই দেখতে পাবেন ওখানে সাঁতার কাটছে কচি রোদের কাঁচা সোনালি আভা। আবার সন্ধ্যার পরে হয়তো ওখানে ফুটে উঠবে নতুন চাঁদের রূপলি জ্যোৎস্নাও। সুন্দরবাবু দুই ভুরু তুলে বললেন, উফ, ভয়ঙ্কর কাব্যি। জয়ন্ত এতক্ষণ নির্বাক মুখে অগ্রসর হচ্ছিল। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে বলল, সুন্দরবাবু। তার কণ্ঠস্বর শুনে সুন্দরবাবু সচমকে বললেন, কি জয়ন্ত? আঙুল দিয়ে একদিকে দেখিয়ে জয়ন্ত বলল, ওই গাছতলায় কি পড়ে আছে দেখছেন? একটা মানুষ শুয়ে আছে বলে তো মনে হচ্ছে। আরে না না, ওটা যে রক্তাক্ত দেহ। খুব সম্ভব ওটা মৃতদেহ। গড়ের মাঠে এমন দৃশ্য নতুন নয়। চলুন ব্যাপারটা কি দেখা যাক। ব্যাপার আর কি, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। মানিক এতক্ষণ আমাকে গড়ের মাঠে মাটির উপরে স্বর্গ দেখাবার চেষ্টা করছিল। এখন সামলাও বাবা স্বর্গের ঠেলা। স্বর্গের বদলে ঘাড়ে হয়তো চাপলো একটা নতুন খুনের মামলা। ঠিক বলেছেন সুন্দরবাবু, আপনার সঙ্গে আমি সহমত প্রকাশ করছি। এমন সুন্দর সকাল, মনে মনে করছিলাম কাব্যালোচনা। চোখের সামনে দেখছিলাম মাটির ফ্রেমে বাঁধানো জলের পটে নীলিমার ছবি। হঠাৎ কিনা রক্তাক্ত মৃত্যু এসে এক মুহূর্তে বিলুপ্ত করে দিল সমস্ত সৌন্দর্য। হ্যাঁ, নিয়তির পরিহাস। আর কাকে বলে সুন্দর সকালেও রক্তাক্ত দেহ। সকলে তখন গাছতলায় এসে দাঁড়িয়েছে। সেখানে মাটির ওপরে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে রয়েছে একটা মানুষের নিশ্চেষ্ট দেহ। প্রথম দৃষ্টিতেই বোঝা যায় সেটা মৃতদেহ ছাড়া আর কিছুই নয়, কারণ তার মুখের অস্তিত্ব নেই বললেই হয়। কপালের তলা থেকে চিবুক পর্যন্ত মুখের সমস্ত অংশটাই একেবারে লুপ্ত হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে কেবল চাপ বাঁধা রক্তের মধ্যে খানিকটা ছিন্ন ভিন্ন মাংস। বিভৎস দৃশ্য। সুন্দরবাবু বললেন, আত্মহত্যার তো নয়, হত্যার মামলা। কেউ ছড়রা ভরা শটগান ছুড়ে বেচারার মুখ উড়িয়ে দিয়েছে, আর বন্দুকটা ছোড়া হয়েছে কাছ থেকেই, নইলে মুখটা অমনভাবে উড়ে যেত না। দেহটা এখনো একেবারে ঠান্ডা হয়ে যায়নি। খুব সম্ভবত এর মৃত্যু হয়েছে ঘণ্টাখানেক আগে। তার মানে একে হত্যা করা হয়েছে এইখানে। ঘটনাটা ঘটেছে বৃষ্টি থামবার পরে কোনো এক সময়, নইলে কালকের প্রবল বৃষ্টিপাতে মৃতদেহের সমস্ত রক্ত ধুয়ে মুছে যেত। রাত 2টোর আগে বৃষ্টি থামেনি, আর আমরা ঘটনাস্থলে এসেছি সকাল 5:30টার পর। তার মানে হত্যাকারী কাজ ছেড়েছে এরই মধ্যে। এটা তো মনে হচ্ছে যুবকের লাশ। জুতো আর পরনের কাপড় দেখলেই বোঝা যায় ভদ্রবংশের যুবক, কিন্তু ওর গায়ে রয়েছে কেবল একটা গেঞ্জি। গভীর রাত্রে কেবল গেঞ্জি পরে ভদ্রবংশের কোনো যুবক কি গড়ের মাঠে বেড়াতে আসে? হত ব্যক্তিকে বোধহয় কোনো গাড়িতে করে এখানে আনা হয়েছিল। হত্যাকাণ্ডের পর হয়তো তার উপরকার জামাটা অপরাধী খুলে নিয়ে গিয়েছে। কেন? যাতে সহজে শনাক্ত করা না যায়। সুন্দরবাবু হেঁট হয়ে মাটির উপর থেকে একখানা খাম তুলে নিয়ে তার উপরে চোখ বুলিয়ে বললেন, কিন্তু খুব সম্ভব হত্যাকারী দেখতে পায়নি যে এই খামখানা মৃত ব্যক্তির জামার পকেট থেকে এখানে পড়ে গিয়েছে। আচ্ছা, খামের উপর কারোর নাম আর ঠিকানা আছে? হ্যাঁ আছে। শ্রীযুক্ত মণিমোহন বসু, 10 নম্বর বলাইশিল স্ট্রিট, কলকাতা। এটা কিন্তু একটা বড় সূত্র। ওটা হয় হত ব্যক্তির, আর নয়তো হত্যাকারীর নাম আর ঠিকানা। আচ্ছা, খামের ভিতর কোনো চিঠি আছে? চিঠিখানা পড়ে মানিক বলল, ধুস, ফালতু চিঠি। শালিখায় 25 নম্বর সুন্দরসেন রোড থেকে কে এক চন্দ্রনাথ রায় মণিমোহনকে তার সঙ্গে দেখা করবার জন্য অনুরোধ করেছে। ফালতু চিঠি নয়, ফালতু চিঠি নয়, ওটাও কাজে লাগবে। সুন্দরবাবু,
আপনার পায়ের কাছে একটা মানি ব্যাগ পড়ে আছে, তাই না? সুন্দরবাবু সেটা কুড়িয়ে নিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু ব্যাগের ভিতর তো খালি, ঢু ঢু। জয়ন্ত আশপাশের জমি পরীক্ষা করতে করতে বলল, দেখছি বৃষ্টি ভেজা মাটির উপরে 3 জন লোকের আলাদা আলাদা পায়ের ছাপ আছে। ধরলুম 3 জনের একজন হচ্ছে নিহত মণিমোহন। তাহলে আর 2 জনকে নিশ্চয়ই হত্যাকারী। সুন্দরবাবু, এই পায়ের চিহ্নগুলোর প্লাস্টারের ছাপ তোলবার ব্যবস্থা করতে হবে। সুন্দরবাবু খুশি মুখে বললেন, প্রথমেই যখন এতগুলো সূত্র পাওয়া গেল, তখন মামলাটার কিনারা করতে বেশি বেগ পেতে হবে না বোধহয়। জয়ন্ত বলল, আরও একটা কথা বোঝা যাচ্ছে, ঘটনাস্থলে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। হত ব্যক্তি নিশ্চয়ই তার সঙ্গীদেরকে চিনত, তাদের বিশ্বাস করত। নইলে রাত 2টোর পরে গড়ের মাঠে এমন নির্জন জায়গায় তাদের সঙ্গে বিনা বাধায় আসতে রাজি হতো না। আপাতত এই পর্যন্ত। সূর্য উঠেছে, চারদিকে লোকের ভিড়। চলো মানিক, যাওয়া যাক। মণিমোহন বসু, 10 নম্বর বলাইশীল স্ট্রিট। সুন্দরবাবু যথাস্থানে গিয়ে হাজির হয়ে দরজার কড়া নাড়তে লাগলেন। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ ভদ্রলোক। সুন্দরবাবুর ধরাচূড়া পড়া চেহারা দেখেই তিনি চমকে উঠলেন। সুন্দরবাবু প্রশ্ন করলেন, এ বাড়িতে মণিমোহন বসু বলে কেউ থাকে? থাকে, মণি আমার ছেলে। আপনার নাম কি? মহেন্দ্র মোহন বসু। মণিবাবুর সঙ্গে আমি দেখা করতে চাই। মণি কাল থেকে তো বাড়ি ফেরেনি, তার জন্য আমরা বড়ই ভাবছি। সে তো না বলে বাইরে কখনো রাত কাটায় না। বটে। আপনার ছেলের বয়স কত? 28। গায়ের রং? উজ্জ্বল শ্যাম। এক হারা কিন্তু বলিষ্ঠ দেহ। আজ্ঞে হ্যাঁ। বাইরে যাওয়ার সময় সে কিরকম পোশাক পরেছিল? সিল্কের পাঞ্জাবি, সরু কালো পেরে মিলের ধুতি, পায়ে ব্রাউন রঙের জুতো। আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে একটু আসবেন। কোথায়? মর্গে। মহেন্দ্রবাবু 2 চোখ বিস্ফারিত হয়ে উঠল। তিনি সবিস্ময়ে বললেন, মর্গে? আপনার জন্য আমার দুঃখ হচ্ছে, কিন্তু না বলেও আর উপায় নেই। আজ আমার একটা লাশ পেয়েছি। সেটা আপনার ছেলের দেহ হতে পারে। মহেন্দ্রবাবু টলে পড়ে যাচ্ছিলেন। সুন্দরবাবু তাড়াতাড়ি 2 হাতে তাকে ধরে ফেললেন। তারপর বললেন, স্থির হন মহেন্দ্রবাবু, স্থির হন। আসুন আমার সঙ্গে। আমাদের অনুমান হয়তো সত্য নয়। মর্গে যাওয়ার পর সন্দেহ কিন্তু সত্য বলেই প্রমাণিত হল। যদিও শবের মুখ চেনবার কোনো উপায় নেই, তবু দেহটা পরীক্ষা করেই মহেন্দ্রবাবু সক্রন্দনে বলে উঠলেন, এ তো আমার মণিমোহন। খানিক পরেই শোকের প্রথম ধাক্কাটা তিনি যখন সামলে নিলেন, সুন্দরবাবু তখন জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে কি কাজ করত? মার্চেন্ট অফিসে চাকরি করত, কিন্তু আপাতত বেকার হয়ে বসেছিল। দেখুন মহেন্দ্রবাবু, আমাদের ধারণা মণিমোহন যাদের হাতে মারা পড়েছে সে তাদের চিনত। সে কীরকম লোকের সঙ্গে মেলামেশা করত আপনি কি তা জানেন? যতদূর জানি আমার ছেলের অসৎ সংসর্গ ছিল না। সে নিজেও ছিল শান্তশিষ্ট, অতি ভদ্র, মেলামেশাও করত সেই রকম সব লোকের সঙ্গে। তার কোনো ঘনিষ্ঠ বন্ধুকে আপনি চেনেন? চিনি। তার সবচেয়ে ঘনিষ্ঠতা ছিল একজনের সাথে, তার নাম নন্দলাল মিত্র। ঠিকানা? 5 নম্বর রায় রোড। তার সম্বন্ধে আরও কিছু বলতে পারেন কি? নন্দ বড় ভালো ছেলে, মনিরই সমবয়সী, কে সরকারের বিখ্যাত জুয়েলারি ফার্মের ক্যাশিয়ার। মণিমোহনের আর কোনো বন্ধুর কথা বলতে পারেন? বিশেষ কিছু খবর তো রাখি না। নন্দের মতো ঘনিষ্ঠ বন্ধু বলে আর কাউকে আমি জানি না। তবে হালে বলুন বলুন, থামলেন কেন?
হালে মনির সঙ্গে একটা লোকের আলাপ হয়েছিল বটে, লোকটিকে না আমার ভালো লাগতো না। ভালো লাগতো না কেন? প্রকৃতির কথা জানি না, তবে আকৃতি ছিল তার বিরুদ্ধে। অত্যন্ত কাঠখোট্টা চেহারা। তার নাম? চন্দ্রনাথ রায়। নাম শুনেই সুন্দরবাবু যেন বেশি জাগ্রত হয়ে উঠলেন। ঘটনাস্থলে যে চিঠি পাওয়া গিয়েছে তারও লেখকের নাম চন্দ্রনাথ রায়। তিনি বললেন, এই চন্দ্রনাথ কি শালিখার 25 নম্বর সুন্দর সেন রোডে থাকে? ঠিক ঠিকানাটা আমি জানি না, তবে সে শালিখাতেই থাকে বটে। আচ্ছা, তার দেহের একটু বর্ণনা দিন তো। রং কালো, আর এক পোচ বেশি কালো হলেই আফ্রিকার কাফরিদের দলে গিয়ে ভিড়তে পারত। মাথায় 6 ফুটের কাছাকাছি, রীতিমতো বলবান দোহারা দেহ, খেঁদা নাক, খুদে খুদে চোখ, দৃষ্টি তীক্ষ্ণ, দাড়ি গোপ কামানো, সর্বদাই কোট প্যান্ট পরে, আর হাতে এক গাছে মোটা বাঘমারা লাঠি। বাঁ হাতের কোড়ে আঙুলের আধখানা নেই। যে বর্ণনা পেলুম, ভিড়ের ভিতর থেকে চন্দ্রনাথকে চিনে নিতে দেরি লাগবে না। আচ্ছা মহেন্দ্রবাবু, কেবল চেহারার জন্যই কি আপনার চন্দ্রনাথকে ভালো লাগতো না? না, তার গলার আওয়াজ যেমন কর্কশ, কথাবার্তাও তেমন রুক্ষ। তার সঙ্গে মেলামেশার পর থেকেই মনের প্রকৃতি যেন একটু একটু করে বদলে গিয়েছিল। কিরকম? তার হাবভাব ব্যবহার কিঞ্চিত রহস্যময় হয়ে উঠেছিল। তার মানে? সে যেন সর্বদাই কি চিন্তা করত। বাড়ির কারোর সাথে বেশি কথা কইত না, আমাকেও যেন এড়িয়ে এড়িয়ে চলবার চেষ্টা করত। আমরা ভাবতাম বেকার বসে আছে বলেই সে এমন মনমরা হয়ে আছে। তাও অসম্ভব নয় তো? খুব সম্ভব তাই, কিন্তু মনির আরও একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম। মনি আগে সন্ধ্যের সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরত, কিন্তু ইদানিং বাড়ি ফিরতে তার রাত 10টা-11টা হয়ে যেত। কতদিন থেকে এটা লক্ষ্য করছেন? চন্দ্রনাথের সঙ্গে মনির আলাপ হওয়ার পর থেকে। চন্দ্রনাথের আবির্ভাব কতদিন? সে প্রথমে আমার বাড়িতে আসে মাস 5 আগে। মহেন্দ্রবাবু, মৃতদেহের মুখ নেই বললেই হয়। ও দেহ যে মানে আপনারই পুত্রের, সেটা ঠিক চিনতে পেরেছেন তো? মহেন্দ্রবাবু ভগ্ন স্বরে বললেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহই নেই। আমি বাপ নিজের ছেলের দেহ চিনতে পারবো না? সেই রং, সেই গড়ন, আঙুলে পলার আংটি, পায়ে সেই জুতো, পরনের কাপড়ে আমাদের ধোপার মার্কা। বেশ বুঝেছি মশাই, বেশ বুঝেছি, আমারই কপাল ফুটেছে। বলতে বলতেই তার কণ্ঠস্বর কাঁদো কাঁদো হয়ে উঠল। সুন্দরবাবু মমতা ভরা গলায় বললেন, নিয়তি বড় নিষ্ঠুর। তার বিরুদ্ধে অভিযোগ করে তো কোনো লাভ নেই মহেন্দ্রবাবু। আপাতত আমার আর কোনো জিজ্ঞাসা নেই, আপনি বাড়ি যেতে পারেন। মহেন্দ্রবাবু চলে গেলেন। সুন্দরবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, শালিখের চন্দ্রনাথ, রঙে ক্যাফ্রি, নামে চন্দ্র, কানা ছেলের নাম পদ্মলোচন, আকৃতি প্রকৃতি নাকি সন্দেহজনক। এইবার তোমার দিকেই আমি পদচালনা করব। কিন্তু সুন্দরবাবুকে বেশি দূর এগোতে হলো না। মর্গের বাইরে আসতেই তিনি দেখলেন একখানা মোটর এসে দাঁড়ালো। এবং গাড়ির ভিতর থেকে নেমে পড়লেন একটি যুবক। তার মুখের ভাব উদ্বিগ্ন। তিনি বললেন, আপনি তো সুন্দরবাবু? সুন্দরবাবু শুষ্ক কণ্ঠে বললেন, আমি আপনার কাছে এসেছি। কেন? আমার ছোট ভাই নন্দলাল কাল সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখনও ফেরেনি। থানায় সেই খবর দিতে গিয়ে শুনলুম আপনারা নাকি একটা মৃতদেহ পেয়েছেন। আমি দেহটা একবার দেখতে চাই। সেটা দেখে কি হবে? দেহটা যদি নন্দের হয়? অসম্ভব, তা শনাক্ত হয়ে গিয়েছে। কে শনাক্ত করেছে? আরে যার লাশ তার বাপ নিজে। ভগবান করুন ও দেহ যেন অন্যেরই হয়। তবু দয়া করে আমাকে কি একটিবার দেখবার সুযোগ দেবেন না স্যার? আরে বাবা, খুনের মামলা, যা আমার চোখের বালি। আমার মগজ এখন বো বো করে চোরকির মতন ঘুরছে। এসব বাজে ব্যাপার একদম ভালো লাগছে না, আমি চললুম। সুন্দরবাবু বিরক্ত মুখে প্রস্থান করতে উদ্যত হলেন। সেই যুবক হাত জোড় করে মিনতি করে বললেন,
দয়া করুন, একটিবার দেখতে দিন। সুন্দরবাবু নাচারভাবে বললেন, আপনি তো ভারী ছিনে চোখ দেখছি। বেশ, চলুন, নয়ন সার্থক করুন। মৃতদেহের ওপর কিছুক্ষণ চোখ বুলিয়েই সেই যুবক চিৎকার করে কেঁদে উঠলেন। নন্দ, নন্দ, তুই নন্দ, নন্দ। সুন্দরবাবু বিস্মিত স্বরে বললেন, আরে গেলু, খামোকা কান্নাকাটি কেন? এই তো আমার ভাই নন্দলালের দেহ। যা ভেবেছি তাই, আমাদের সর্বনাশ হয়েছে। আরে আপনি পাগল নাকি? আমি পাগল না মশাই, বিশ্বাস না হয় ওর কাপড় তুলে দেখুন। জানুর উপরে 2 ইঞ্চি লম্বা কালো জড়ুলের দাগ আছে। সুন্দরবাবু অবিশ্বাস ভরে এগিয়ে গেলেন। কাপড় সরানো হলো। জানুর উপর সত্যি সত্যি রয়েছে 2 ইঞ্চি লম্বা কালো জড়ুল চিহ্ন। ধাঁ করে তার মাথায় জাগল একটা নতুন সন্দেহ। তিনি আগ্রহের সঙ্গেই প্রশ্ন করলেন, আপনার ভাইয়ের নাম নন্দলাল? আগে হ্যাঁ। নন্দলাল মিত্র? হ্যাঁ। বাড়ি 5 নম্বর রায় রোডে? হ্যাঁ। তার এক বিশেষ বন্ধুর নাম মণিমোহন বসু? আগে হ্যাঁ, মণিমোহন বসু। সুন্দরবাবু টুপি খুলে নিজের টাক চুলকোতে চুলকোতে হতভম্বের মতন বললেন, এ কি কাণ্ড রে বাবা! এটা খুনের মামলা না হেঁয়ালির মামলা? প্রভাতী চায়ের আসরের জন্য দুজনে প্রস্তুত হচ্ছে, এমন সময় সুন্দরবাবু হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন। জয়ন্ত জিজ্ঞাসা করল, এ কি সুন্দরবাবু, হাঁপাচ্ছেন কেন? আরে দৌড়ে দৌড়ে আসছে যে। দৌড়ে দৌড়ে? প্রায় প্রায় পাছে চা পানের মহেন্দ্রক্ষণটি উতরে না যায়, সেই ভয়ে সবেগে পদচালনা করছিলুম। গেল 3 দিন তোমাদের সঙ্গে তো দেখা হয়নি, ভয় হলো আসর থেকে বুঝি নামটাই না কাটা যায়। ও, তাহলে গেল 3 দিন বাড়িতে বসে চা পান করেছেন? পাগল, আমার বাড়ির চা আমি ছুঁই না, সে যেন নালতের মতো। আর দোকানে চাও তো খাই না, সে যেন ঘোলাটে গঙ্গা জল। আজ 3 দিন চা খাওয়াই হয়নি। ব্যাপার কি? আরে গড়ের মাঠে সেই হত্যাকাণ্ডের ঠেলা, হন্তদন্তের মতো খালি তদন্ত আর তদন্ত করতে হচ্ছে। আরে সূত্রও পেয়েছি ঢের, কিন্তু সব সূত্র কেমন একটা জট পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, আগে চেয়ারে বসুন, চায়ের দুর্ভিক্ষটা নিবারণ করুন, তারপর সব কথা শুনব। সুন্দরবাবু আসন গ্রহণ করে বললেন, তা আজ চায়ের সঙ্গে নতুন কোনো বিশেষত্ব আছে নাকি? বিশেষ কিছুই না, আমেরিকান ব্রেকফাস্ট, বিস্কিট, টমেটো অমলেট আর কড়াইশুটির কচুরি। ব্যাস ব্যাস ব্যাস, ওইতেই আমি খুশি হতে পারবো। সত্যি বলতে কি ভায়া, বাড়ির চা আর ভালো লাগে না কেন জানো? তোমাদের বৌদিদিটি দ্রৌপদী নন। নতুন পুরাতন যে কোনো রন্ধনে তিনি একেবারে মূর্তিমতী নিরাশা। কথায় বলে চাটা, আর চায়ের সঙ্গে কিছু কিছু টা না থাকলে চা কখনো সুখের হয় বলো তো? মানিক বলল, সুন্দরবাবু, আমাদের বৌদিদি যদি দ্রৌপদী হতেন, আপনি কি তাকে সহ্য করতে পারতেন? মানে? আরে দ্রৌপদীর ছিল 5-5টা স্বামী। দেখ, খালি কথার ছল ধরা। আচ্ছা জয়ন্ত, এই টমেটো অমলেট পদার্থটা কি? অমলেটের ভেতরে মাখনে ভাজা কুচি কুচি পেঁয়াজ আর টমেটোর পুর, খুব সহজ রান্না, কিন্তু খেতে মজা তো। নাম শুনেই তো জিভে জল আসছে। কোথায় হে শ্রী মধুসূদন, শীঘ্র দেখা দাও বাবা। ট্রে হাতে মধু প্রবেশ করল। চা পর্ব শেষ হবার আগে সুন্দরবাবু আর বাক্যালাপ করবার চেষ্টা করলেন না। জয়ন্ত বলল, অতঃপর? সুন্দরবাবু বললেন, তোমরা ওই মর্গের ব্যাপারটা তো আগেই শুনেছ। বেশ বেশ, তারপর থেকেই তাহলে আরম্ভ করি বুঝলে। ওই শালিখার চন্দ্রনাথ রায়ের সন্ধানে গিয়েছিলাম, কিন্তু তার বাসা তো খালি, বাইরের থেকে তালাবন্ধ। খবর নিয়ে জানলুম হত্যাকাণ্ডের দিন বিকেলে একখানা কালো রঙের বুইক সিদান গাড়িতে চড়ে সে চলে গিয়েছে। গাড়িখানা তার নিজের? হ্যাঁ, গাড়ি চালাতো নিজেই। আচ্ছা, বাসায় কি সে একলা থাকতো? হ্যাঁ, অর্থাৎ ওই চাকর বাবুন দারোয়ান নিয়ে একলা, কিন্তু তার সঙ্গে আর সকলেও অদৃশ্য হয়েছে। এটাই তো সন্দেহজনক।
জয়ন্ত খানিকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, অসাধারণ মামলা বটে। আচ্ছা, এই মহেন্দ্রবাবু লাশ দেখে বলছেন সেটা তার পুত্র মণিমোহনের মৃতদেহ, আরেকজন বলছে সেই দেহটা হচ্ছে তার দাদা নন্দলালের। দ্বিতীয় ব্যক্তির কথা মতন লাশের জানুর কাপড় তুলে দেখা গিয়েছে 2 ইঞ্চি লম্বা কালো জোড়লের দাগ। মনে হচ্ছে দ্বিতীয় ব্যক্তির কথাই ঠিক, কারণ লাশের মুখ নেই। মহেন্দ্রবাবুর ভ্রম হওয়া অসম্ভব নয়। শুনলাম মণিমোহনের আর নন্দলালের দেহের রং, উচ্চতার, গড়ন পিটন নাকি প্রায় একই রকম। এখানে অনেকগুলো প্রশ্ন ওঠে। ধরলুম হত ব্যক্তি হচ্ছে নন্দলাল, তাহলে হত্যাকারীকে মণিমোহন। কিন্তু মহেন্দ্রের মুখে প্রকাশ নন্দ ছিল তার সব থেকে বড় বন্ধু। সে অমন বন্ধুকে হত্যা করবে কেন? ঘটনাস্থলে আর এক ব্যক্তির পায়ের চিহ্ন পাওয়া গিয়েছে, সেই বাগে শালিকা চন্দ্রনাথ। সে এখানে কোন ভূমিকায় অভিনয় করছে? নিশ্চয়ই মহাত্মার ভূমিকায় নয়, কারণ সেও গা ঢাকা দিয়েছে। ও হ্যাঁ, ভালো কথা, এই যে 3 জন লোকের পায়ের দাগ পাওয়া গিয়েছে তার প্লাস্টারের ছাঁচ তোলা হয়েছে। হ্যাঁ হয়েছে। তারপর ওই একজোড়া ছাপের সঙ্গে হত ব্যক্তির অর্থাৎ ওই নন্দের জুতো অবিকল খাপ খেয়ে গিয়েছে। আর ওই মণিমোহনের বাসার থেকে জুতোও সংগ্রহ করেছি, তার জুতোও মিলে গিয়েছে আরেক জোড়া ছাপের সঙ্গে। কিন্তু ওই তৃতীয় ব্যক্তিকে পাইনি, তাই ছাপের সঙ্গে তার জুতোও মেলানো হয়নি। কিন্তু আপনি আরও কিছু দূর অগ্রসর হতে পেরেছেন। পদচিহ্নের ছাপ বিশেষভাবে প্রমাণ করেছে দুটো সত্য। প্রথমত, ঘটনাস্থলে মণিমোহনের উপস্থিতি, আর দ্বিতীয়ত হত ব্যক্তি নন্দ ছাড়া আর কেউ নয়। মামলাটা অনেকখানি হালকা হয়ে গেল, তাই না? কিন্তু মামলাটার আরেক দিক তো আরও ভারী হয়ে উঠেছে। কিরকম? আর বলেছি তো, নন্দ ছিল কে সরকারের বিখ্যাত জুয়েলারি ফার্মের ক্যাশিয়ার। সেখানে এক নতুন কাণ্ড হয়ে গিয়েছে। বুঝেছি, চুরি। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, ওরে বাবা, কেমন করে বুঝলে? জয়ন্ত রূপোর ডিবে বার করে এক টিপ নস্য নিল। মানিক কৌতূহলী চোখে তার দিকে তাকালো। সে জানে এই নস্যি নেওয়াটা হচ্ছে তার বন্ধুর বিশেষ আনন্দের লক্ষণ। সুন্দরবাবু আবার বললেন, কেমন করে বুঝলে তুমি? এটা আমার আন্দাজ মাত্র। বারে বাবা, এমন যুক্তিহীন আন্দাজের কোনো কারণই নেই। কারণ আছে বই কি। আমার আন্দাজ মোটেই যুক্তিহীন নয়। লোকে অকারণে নরহত্যা করে না, কিন্তু গোড়া থেকেই এই হত্যাকাণ্ডের মধ্যে আমি কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলাম না। এখন বেশ বোঝা যাচ্ছে যে নন্দ মারা পড়েছে ওই টাকার জন্যই। যদিও হত ব্যক্তি বিখ্যাত এক জুয়েলারি ফার্মের ক্যাশিয়ার শুনে একটা সন্দেহ আমার মনে উকি মারছিল। এখন জানা গেল আমার সন্দেহ অমূলক নয়। সুন্দরবাবু, আন্দাজে আমি আরও একটা কথা বলতে পারি। পারো নাকি? তো বলে ফেলো। কে সরকারের ফার্ম থেকে মোটা রকমের চুরি হয়ে গিয়েছে, আর চুরির জন্য দায়ী ওই হত নন্দলাল। সুন্দরবাবু বিস্ফারিত চোখে তালে তালে 3 বার তালি দিয়ে বললেন, ঠিক ঠিক, আরে বারে আন্দাজ, বারে জয়ন্ত। আচ্ছা, এখন আসল ব্যাপারটা একটু খুলে বলুন দেখি। আরে কে সরকার নিজে থানায় এসে অভিযোগ করতে এসেছিল। কিসের অভিযোগ? হ্যাঁ, চুরি বলেই ধরে নাও। চুরিটা হয়েছে হত্যাকাণ্ডের দিনেই। কে সরকারের বসত বাড়ি আর দোকান এক জায়গায় নয়। তার দোকান বন্ধ হতো প্রায় ওই সন্ধ্যের মুখে। সেদিন দোকান বন্ধ হওয়ার আগেই জরুরি কাজের জন্য তাকে বাড়িতে ফিরতে হয়েছিল। কথা ছিল যে ওই দোকানের ক্যাশ নিয়ে দোকান বন্ধ করে নন্দ তার বাড়িতে জমা দিয়ে আসবে। নন্দ সেদিন ক্যাশ নিয়ে দোকান থেকে বেরিয়েই একেবারে অদৃশ্য হয়ে গেছে। টাকার পরিমাণ কত? 13,550। আচ্ছা, নন্দের সম্পর্কে কে সরকারের ধারণা কি? না, অত্যন্ত উচ্চ। বললে নন্দ অতিশয় বিশ্বাসী আর সৎ চরিত্র। তার দ্বারা কোনো রকম অসৎ কাজ হওয়া অসম্ভব। ঠিক, আমারও এই বিশ্বাস। জয়ন্ত, আরও একটা এমন ব্যাপার জানা গিয়েছে যা তুমি কিছুতেই আন্দাজ করতে পারবে না। পদে পদে আন্দাজে ঢিল ছোড়ার অভ্যেস আমার নেই। লাশের পরনে যে গেঞ্জি আর কাপড় ছিল তা নন্দের নয়, মণিমোহনের। শুনে এতটুকুও বিস্মিত হলাম না। নন্দের পরনে কোট বা অন্য কোনো রকম জামাও ছিল। অপরাধীরা তা খুলে নিয়ে গিয়েছে। প্রথম দিনেই আন্দাজে এই কথাটা আমি আপনাকে বলেছিলাম। সুন্দরবাবু,
এই দোকান থেকে নন্দ সেদিন বাসায় ফিরে এসেছিল? হ্যাঁ, তার বাসা দোকান থেকে কে সরকারের বাড়িতে যাবার পথেই পড়ে। বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছু খাবার টাবার খেয়ে আবার সে বেরিয়ে যায়। হ্যাঁ, মালিকের বাড়িতে টাকাগুলো পৌঁছে দেওয়ার জন্য। তার পরের ঘটনাগুলো আমি কিছু কিছু আন্দাজ করতে পারছি। আবার আন্দাজ? নন্দ পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ মণিমোহনের সঙ্গে দেখা। আমার বিশ্বাস সে ছিল শালিখাট চন্দ্রনাথের কালো রঙের বুইক সিডান গাড়িতে, আর গাড়িটা চালাচ্ছিল চন্দ্রনাথ নিজেই। মণিমোহনের ডাকে নন্দ গাড়িতে এসে বসে। নন্দের কাছে কত টাকা আছে তাও প্রকাশ পায়। তার পরের ব্যাপারগুলো ঠিক আন্দাজ করতে পারছি না। নন্দ গাড়িতে ওঠে সন্ধ্যের সময়, কিন্তু মারা পড়ে অন্তত তার কয়েক ঘন্টা পরে। মানে মাঝের এই কয়েক ঘন্টার হিসাব হত্যাকারী ধরা না পড়লে ঠিক জানা যাবে না। নন্দকে হত্যা করে চন্দ্রনাথ আর মণিমোহন। আমার বিশ্বাস আসল হত্যাকারী হচ্ছে এই চন্দ্রনাথই। মণিমোহন বোধহয় স্বহস্তে বন্ধু হত্যা করেনি। তারপর মৃতদেহের জামা কাপড় খুলে পরিয়ে দেওয়া হয় মণিমোহনের জামা কাপড়। লাশের মুখ নিশ্চিহ্ন, তার দৈর্ঘ্য, রং আর গড়ন পিটন প্রায় মণিমোহনের মতো। তার পরনে রইল মণিমোহনের জামা কাপড়। সুতরাং সেটা মণিমোহনের দেহ বলেই শনাক্ত হওয়াটা স্বাভাবিক। সকলে বুঝবে কোনো অজানা ব্যক্তি অজানা কারণে মণিমোহনকে হত্যা করেছে। ওদিকে পুলিশ ভাবত নন্দ জুয়েলারি ফার্মের টাকা চুরি করে পলাতক হয়েছে। অপরাধীরা খুব মাথা খেলিয়ে প্ল্যান তৈরি করেছিল বটে, কিন্তু সব প্ল্যান ব্যর্থ করে দিল তুচ্ছ একটা জরুল আর কতগুলো পায়ের দাগ। সুন্দরবাবু, এইবারে আপনার মামলাটা পরিষ্কার হয়ে গেল তো? সুন্দরবাবু বললেন, তা তো গেল দেখছি, কিন্তু আমার আরেকটা আন্দাজ, এই কাজ হাসিলের পর চন্দ্রনাথ হয়তো মণিমোহনকেও হত্যা করেছে। আন্দাজেই তুমি কেল্লা ফতে করবে দেখছি। তো এখন চন্দ্রনাথকে হস্তগত করবার উপায়টাও আন্দাজে বাতলে দিতে পারো। এমন সময় মধু ঘরে ঢুকে বলল, বাবু, ওই শালকে থেকে এক বাবু দেখা করতে এসেছেন। জয়ন্ত সচমকে বললে, শালকে থেকে? নাম বলেছে? আগে হ্যাঁ, চন্দ্রনাথ রায়। সুন্দরবাবু বাঘের মতন লাফিয়ে দাঁড়িয়ে বললেন, সত্যি সত্যি কল্পনাতীত। পলাতক আসামি চন্দ্রনাথ নিজেই তাদের সঙ্গে দেখা করতে এসেছে। মামলাটার গোড়াতেই কোনো গলদ নেই তো। জয়ন্ত ও মানিক অবাক হয়ে ভাবতে লাগলো। সুন্দরবাবু খুশি ভরা গলায় বললেন, আমাদের ভাগ্য ভালো, শিকার নিজেই জালে পড়তে চায়। সুন্দরবাবু, এখন চন্দ্রনাথকে নিয়ে কি করবেন? আগে করব গোটা কয়েক প্রশ্ন, তারপর তাকে থানায় নিয়ে গিয়ে ঘটনাস্থলে পাওয়া ওই তৃতীয় ব্যক্তির পদচিহ্নের সঙ্গে তার জুতো মিলিয়ে দেখব। বেশ, মধু, বাবুকে নিয়ে এসো। মধু চলে গেল। অনতিবিলম্বেই ঘরের ভিতরে চন্দ্রনাথের আবির্ভাব। সুন্দরবাবু লক্ষ্য করে দেখলেন, মণিমোহনের পিতার বর্ণনার সঙ্গে তার চেহারা অবিকল মিলে যায়। প্রায় 6 ফুট লম্বা, বলিষ্ঠ এবং ঘোর কৃষ্ণবর্ণ দেহ, নাক খেদা, কুতকুতে চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে গোঁপ দাড়ি নেই। পরনে প্যান্ট কোট, হাতে বেজায় মোটা লাঠি, বাঁ হাতে আধখানা কাটা করে আঙুল। দিব্যি নিশ্চিতভাবে এবং সপ্রতিভ মুখে চন্দ্রনাথ ঘরে ঢুকেই বলল, আমি সুন্দরবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। আমার সঙ্গে? কিন্তু এখানে কেন? এটা কি আমার ডেরা? মোটেই নয়। কে না জানে বাঘ থাকে বনে আর পুলিশ থাকে থানায়। আমি থানাতেও ধর্ণা দিয়েছিলাম, সেখান থেকেই পেয়েছি এখানকার ঠিকানা। লোকটার প্রগল্ভতা দেখে সুন্দরবাবুর মনে খুব রাগ হলো। তিনি সেই ভাব দমন করে জিজ্ঞাসা করলেন, আপনার নাম চন্দ্রনাথ রায়? তাই তো আমি জানি, লোকেও আমাকে ওই বলেই ডাকে। তার কথাবার্তার ধরন ধারণে সুন্দরবাবু আরও রেগে গেলেন। তিনি বেশ ঝাঁঝালো গলায় বললেন, তা মহাশয়ের পিতৃদেব কি অন্ধ ছিলেন? তবে মশাইকে কি সচক্ষে দেখে তিনি আপনার নাম রাখেননি? চন্দ্রনাথ নীরস কণ্ঠে হেসে উঠল। ঠিক কথা, ঠিক কথা। আমার গায়ের রংটা চাঁদের মতো নয় বটে। হ্যাঁ, বাবার যে ভ্রম হয়েছিল সে কথা অস্বীকার করা চলে না। কিন্তু কি করব বলুন, পিতা হচ্ছেন দেবতা স্থানীয়,
পুত্র হয়ে তার ভ্রম আবার শোধরাবার চেষ্টা করি কি করে। বেশ বেশ বেশ। তাহলে বাপের সুপুত্রের মতো ওই চেয়ারখানার উপর একটু বসুন দেখি, আমি গোটা কয়েক প্রশ্ন করতে চাই। চেয়ারখানা হড়হড় করে সুন্দরবাবুর খুব কাছে টেনে নিয়ে গিয়ে চন্দ্রনাথ বসে পড়ল। তারপর মোটা লাঠি গাছা তার পায়ের মাঝখানে রেখে তার উপর 2 হাত রেখে বলল, আপনার কথাগুলো শোনার জন্য আমার দুটো কান ব্যগ্র হয়ে উঠেছে। এই কিরকম ঢ্যাঁড়া অপরাধী! পুলিশ দেখে দূরে সরে দাঁড়ানো দূরের কথা, পুলিশের গা ঘেঁষে বসতে ভয় পায় না। এ তো বড় ভালো কথা নয়। যা দিনকাল পড়েছে, সাবধানের মার নেই। সুন্দরবাবু নিজেই তফাতে সরে গিয়ে একখানা চেয়ার দখল করলেন। চন্দ্রনাথ মুখ টিপে টিপে হাসতে লাগল। সুন্দরবাবু বললেন, হঠাৎ আমার সঙ্গে আপনার দেখা করবার শখ হলো কেন? শুনলুম সেদিন নাকি আমার বাড়িতে আপনি বেড়াতে গেছিলেন। না না না, বেড়াতে নয়, আপনাকে খুঁজতে। ও বেশ, তাই? কিন্তু কেন? নন্দলাল মিত্র খুন হয়েছে জানেন? নন্দলাল? কে নন্দলাল? একেবারে আকাশ থেকে পড়লেন যে। মণিমোহন বসুর বিশেষ বন্ধু নন্দলালকে চেনেন না নাকি? না, আমি কেবল ওই মণিমোহনকেই চিনি। বটে, তো গেল 25 তারিখে মণিমোহনের সঙ্গে আপনার দেখা হয়নি? না। তো ওই তারিখে আপনি কোথায় ছিলেন? সন্ধ্যা পর্যন্ত বাসাতেই ছিল। তারপর হঠাৎ এক আত্মীয়ের মারাত্মক অসুখের খবর পেয়ে তাড়াতাড়ি দেশে চলে যেতে হয়। চাকর, বামুন, দারোয়ান সবাইকে নিয়ে? নিশ্চয়ই, একলা মানুষ, আমাকে দেখবে কে? আপনার দেশ কোথায়? এখান থেকে 40 মাইল দূরে ভোজনপুর গ্রামে। আপনার শর্টগান আছে? আছে, অন্যরকম বন্দুকও আছে। মণিমোহন আপনার বন্ধু? হ্যাঁ, নতুন বন্ধু। তাকে আপনি একখানা চিঠি লিখেছিলেন 25 তারিখে আপনার সঙ্গে দেখা করবার জন্যে। হ্যাঁ। সে আপনার সঙ্গে দেখা করেছিল? না। ওই তারিখের পর তার সঙ্গে আপনার আর দেখা হয়েছে? না। সে এখন কোথায় আছে? জানি না। তার আর কোথায় আসা যাওয়া আছে ভগবান জানে। দেখুন, ঘটনাস্থলে 3 জন লোকের পদচিহ্ন পাওয়া গেছে, মণিমোহনের আর নন্দলালের। কিন্তু 3য় পদচিহ্নের অধিকারী কে তা আমরা আবিষ্কার করতে পারিনি। শুনে দুঃখিত হলুম। আপনার দুঃখ নিয়ে আপনি চুলোয় গেলেও আমি দুঃখিত হব না। এখন আমি ভাবছি কে এই 3য় ব্যক্তি। তা আমি বলতে পারবো না, আমি তো আর ওই গণৎকার নই। আরে গেল, এ প্রশ্ন কি আপনাকে করছি? আমি কথা কইছি নিজের সঙ্গেই, নিজের মনের ভিতরেই আমি উত্তর খোঁজবার চেষ্টা করছি। চেষ্টা করুন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আপাতত নাই। তাহলে আমি এবার গাত্রোত্থান করতে পারি? নিশ্চয়, এইবারে আপনাকে গাত্রোত্থান করতে হবেই। তবে এই গাত্রোত্থান করলুম। সুন্দরবাবুও আসন ত্যাগ করে বললেন, এইবারে আপনাকে আমার সঙ্গে যাত্রা করতে হবে। কোথায়? থানায়। চন্দ্রনাথ সভয়ে বলে উঠল, থানায় কেন? যথাসময়ে সেটা জানতে পারবেন। আপনার সব কথার জবাবই তো দিলুম, আবার আমাকে থানায় টেনে নিয়ে যাওয়ার কারণ কি? কারণ জল খাওয়ার জন্য তো নয়, ধরুন অকারণেই। এতক্ষণ পরে চন্দ্রনাথ যেন সমস্ত দৃঢ়তা ও নিশ্চিন্ততা হারিয়ে ফেলল। কাতর কণ্ঠে বলল, অকারণে আমাকে থানায় নিয়ে গিয়ে কি লাভ সুন্দরবাবু? সুন্দরবাবু চন্দ্রনাথের ডান হাতটা চেপে ধরে বললেন, এখন সুরসুর করে আমার সঙ্গে চলুন তো, পরে ভাবা যাবে লাভ লোকসানের কথা। আসি জয়ন্ত, আসি মানিক, খানিক পরেই ফোনে তোমাদের সঙ্গে বাক্যালাপ করব। আসুন, আসুন অমাবস্যার দৃশ্যমান চন্দ্র। চন্দ্রনাথ কলের পুতুলের মতন চলল সুন্দরবাবুর সঙ্গে। জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মানিক, এইবারে আমরা একটু মতামত বিনিময় করি। এই চন্দ্রনাথ লোকটাকে তোমার কেমন লাগলো? না, ঠিক সুবিধের মনে হলো না। ঠিক, একেবারে 1 নম্বরের অপরাধী চেহারা। আরেকটা ব্যাপার লক্ষ্য করেছ কি? চন্দ্রনাথ যতক্ষণ এখানে ছিল একবারও সোজাসুজি তোমার আর আমার দিকে তাকায়নি, অথচ সে ছিল আমাদের সম্পর্কে সম্পূর্ণ সচেতন। কারণ মাঝে মাঝে ওই বড় আয়নাখানার দিকে আর চোখে চেয়ে দেখে নিচ্ছিল আমাদের। কিন্তু সে এখানে এসেছিল কেন? অভিনয় করতে।
অভিনয় করতে? হ্যাঁ, আর সেই সঙ্গে নিজেকে নিরপরাধ বলে প্রমাণিত করতে। কিন্তু এ ভয় থাকা তো তার স্বাভাবিক, যে ওই ঘটনাস্থলে পাওয়া তৃতীয় ব্যক্তির পদচিহ্নের সঙ্গে তার নিজের পদচিহ্নও মিলে যেতে পারে। তা পারে, আর এইখানেই আমার কেমন খটকা লাগছে। এমন সম্ভাবনার কথা যে তারও মাথায় জাগেনি, তাকে দেখে অতটা বোকা মনে হলো না। সুন্দরবাবু তো ওই জন্যই তাকে থানায় ধরে নিয়ে গেলেন। আর থানায় যাওয়ার নামে ও কীরকম ভয়ে জড়সড় হয়ে পড়ল, লক্ষ্য করেছো তো? তা আবার করিনি, কিন্তু তা হচ্ছে অভিনয়, অভিনয়, অভিনয়। আসলে সে এতটুকুও ভয় পায়নি। সে কি, কেমন করে জানলে? এখানে আসবার আগে সে নিজেই সুন্দরবাবুর খোঁজে থানায় গিয়ে হাজির হয়েছিল। সুতরাং থানায় যাবার নামে তার ভয় পাবার কোনো কারণ থাকতে পারে না। সে ভয় পায়নি, ভয়ের অভিনয় করছিল। কেন? বোধহয় সুন্দরবাবুকে সে একেবারে অপদস্থ করতে চায়। আমার মনে হয় সে ভালো করেই জানে যে থানায় গিয়ে সুন্দরবাবু তার পদচিহ্ন পরীক্ষা করবেন। হ্যাঁ, বলো কি? হ্যাঁ, শেষ পর্যন্ত কি দাঁড়াবে জানো? ঘটনাস্থলের পদচিহ্নের সঙ্গে তার পদচিহ্ন মিলবে না। পুলিশ বোকা বনে যাবে, আর সে সমস্ত সন্দেহ থেকে মুক্ত হবে। নিশ্চয়ই এই উদ্দেশ্য নিয়ে সে আজ সুন্দরবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল, নইলে তার এই অভাবিত আবির্ভাবের আর কোনো অর্থ হয় না। যাকগে ওসব কথা। এই সুন্দরবাবু তো দেখছি এখনো ফোন করলেন না। আপাতত আমরা কি করি বলো তো? দু এক চাল দাবা বড়ে খেলবে নাকি? না, তাতে আমার কোনো আপত্তি নেই। খেলা চলতে লাগলো। 40 মিনিট পরে প্রথম চাল শেষ হলো। আরেক চালের জন্য তারা ঘুঁটি সাজাচ্ছে, এমন সময়ে টেলিফোনটা বেজে উঠল। রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত বলল, হ্যালো। হ্যাঁ, আমি সুন্দরবাবু। খবর কি? সব গুলিয়ে গেল। তা তো যাবেই। মানে চন্দ্রনাথের পদচিহ্ন পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি, তাই তো? কেমন করে জানলে? খুব সহজে, দুয়ে দুয়ে যোগ দিয়ে দেখলুম 4 হলো। আচ্ছা, খেয়ালি ভালো লাগে না, দোস্তুর মতো অপদস্থ হয়েছি। ব্যাপারখানা কি? আরে ঘটনাস্থলে তৃতীয় ব্যক্তির যে জুতোর ছাপ পাওয়া গিয়েছে, চন্দ্রনাথের জুতোর ছাপের চেয়ে তা বড়। চন্দুরের রাস্কেলটা আমার মুখের উপরে কলা দেখিয়ে হাড় জ্বালানো হাসি হাসতে হাসতে চলে গেল। এটুকু তো 3-4 মিনিটের ব্যাপার। আমাকে ফোন করতে আপনার এত দেরি হলো কেন? হঠাৎ আরো দুটো খবর পেলুম। দ্বিতীয় খবরটা বিশেষ রূপে উল্লেখযোগ্য। যথা? আমার সহকারী সুনীলকে নন্দলালের পাড়ায় তদন্ত করতে পাঠিয়েছিল। সে জানালে ও পাড়ায় এক মণিহারি দোকানের মালিক হত্যাকাণ্ডের দিন সন্ধ্যাবেলায় দেখেছিল নন্দ পথ দিয়ে যাচ্ছে। এমন সময় একখানা মোটর গাড়ি তার কাছে এসে থামে। গাড়ির ভিতর থেকে মণিমোহন মুখ বাড়িয়ে নন্দকে ডাকে, আর নন্দ গাড়িতে ওঠে আর সেই গাড়িখানায় চলে যায়। সুন্দরবাবু, আমার আন্দাজের সঙ্গে অনেকখানা মিলছে না? তা মিলছে। তারপর? গাড়ির ভিতর তো 2 জন লোক ছিল, মণিমোহন আর চালক। দোকানি কিন্তু চালকের দিকে নজর দেয়নি, তাকে শনাক্ত করতে পারবে না। কালো রঙের বুইক সিডান গাড়ি? দোকানি বললে কালো রঙের সিডান গাড়ি বটে, কিন্তু বুইক কি ফোর্ড কি অস্টিন তা বোঝবার মতো তার তো জ্ঞান নেই। গাড়ির নম্বর? না, দোকানি দেখেনি। সুন্দরবাবু, এই খবরে এইটুকু জানা গেল, আমার অনুমান নিতান্ত মিথ্যে নয়। এর উপর নির্ভর করে আমরা চন্দ্রনাথের কিছুই করতে পারবো না বটে, কিন্তু এগিয়ে যেতে পারবো মণিমোহনের পিছনে। আরও একটা উপায় হয়েছে। কিরকম? দ্বিতীয় খবরটা শুনলেই বুঝতে পারবে। আমার এক চর এসে খবর দিলে ওই খিদিরপুর ছাড়িয়ে গঙ্গার ধারে একখানা বাগান বাড়ির ভিতরে সচক্ষে সে মণিমোহনকে প্রবেশ করতে দেখেছে। কবে? আজই ভোরবেলায়। এখন কি করতে চান? বাড়িখানাকে চারদিক থেকে পাহারা দেবার জন্য জন কয়েক লোক পাঠিয়েছি। আমি সদল বলে যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছি। তোমরাও আসছো তো? সে কথা আবার বলতে। খিদিরপুর, গঙ্গার ধার। বেলা প্রায় 12টা, কিন্তু সূর্যকে ঢাকা দিয়ে রেখেছে মেঘলা আকাশ। মাঝে মাঝে পৃথিবীকে ধুয়ে দিয়ে যাচ্ছে 2-1 পশলা বৃষ্টি। সুন্দরবাবু সদল বলে একখানি বাগান বাড়ির সামনে এসে দাঁড়ালেন।
পিছনে পিছনে জয়ন্ত ও মানিক। পাঁচিল ঘেরা প্রকাণ্ড এক বাগানের মাঝখানে সেকেলে একটা বাড়ি। সেকেলে বাড়ি বটে, কিন্তু নিয়মিত সংস্কারের গুণে এখনও অব্যবহার্য হয়ে ওঠেনি। বাগানের অংশটা নামেই বাগান, কোথাও ফুল গাছের কোনো চিহ্নও নেই। মধুলোভী মৌমাছি আর প্রজাপতিরা সেখানে উড়ে আসে বটে, কিন্তু হতাশ হয়ে আবার উড়ে পালায়। এখানে ওখানে দাঁড়িয়ে রয়েছে মোটা মোটা গুড়িওয়ালা বুড়ো বুড়ো গাছ, আম, কাঁঠাল, জাম, জামরুল, তাল, নারকেল ইত্যাদি। আর আছে অগুন্তি কলা গাছের ভিড়, আর শাকসবজির ছোট বড় ক্ষেত। মানিক বলল, বাগানের মালিক যে শৌখিন নন ফুল গাছের অভাবই তা প্রমাণ করছে, কিন্তু তিনি যে আমাদের সুন্দরবাবুর মতোই উদারপরায়ণ তাতে আর একটুও সন্দেহ নেই। সুন্দরবাবু গম্ভীর কণ্ঠে বললেন, একটুও সন্দেহ না থাকার কারণ? কারণ এখানে কোনো ফুল গাছ নেই, খালি ফল গাছ। এখানে শাকসবজির ক্ষেতে তেমন সুগন্ধ না থাকতে পারে, রন্ধনশালার মাল মশলা আছে যথেষ্ট। সুন্দরবাবু, আপনিও তো রন্ধনশালাকেই দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা বলে মনে করেন, তাই নয় কি? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাই না। ওই যে জগন্নাথ আসছে, আমি এখন ওর সঙ্গেই কথা কইতে চাই। জগন্নাথকে? আরে আমাদের চর, সেই তো মণিমোহনকে এই বাড়িতে ঢুকতে দেখেছে। জগন্নাথ কাছে এসে নমস্কার করে বললে, আরে নমস্কার বড়বাবু। বড়বাবু, মণিমোহন এখনো ওই বাড়ির ভিতরেই আছে। দেখো জগন্নাথ, আজ সকালেই এক বেটা চন্দুরে আমাকে যে ঠকানোটা ঠকিয়ে গিয়েছে তার বলবান নয়। একদিনে আমি কিন্তু দুবার ঠকতে চাই না। তুমি মণিমোহনকে ঠিক দেখেছো তো? আরে বড়বাবু, মণিমোহনকে আগে আমি অনেকবার দেখেছি, তার চেহারা কি ভুলতে পারি? তবে আগে তাকে কোনোদিন কিন্তু কোট পরতে দেখিনি, আজ সে কোট পরে আছে। পুলিশের চোখে ধোঁকা দেওয়ার চেষ্টা আর কি। আরে বাবা, এত সহজে কি পুলিশকে ফাঁকি দেওয়া যায়? মানিক বলল, বিশেষ করে আমাদের এই সুন্দরবাবুকে। সে কথা সুন্দরবাবু গায়ে মাখলেন না। হঠাৎ জগন্নাথ চমকে চাপা গলায় বলে উঠল, বড়বাবু, বড়বাবু, ওই দেখুন মণিমোহনকে, আমাদের দিকেই আসছে। সুন্দরবাবু তাড়াতাড়ি বলে উঠলেন, সবাই গাছ কিংবা ঝোপের আড়ালে গা ঢাকা দাও, এত সহজে কেল্লা ফতে বরাত ভালো। মণিমোহন নতমুখে নিঃসংকোচে এগিয়ে এলো। কোনো সন্দেহই সে করতে পারল না। উজ্জ্বল শ্যামবর্ণ, একহারা কিন্তু বলিষ্ঠ দেহ, মুখশ্রীও মন্দ নয়। হঠাৎ চারদিক থেকে পুলিশের দল তাকে ঘিরে ফেলল। ভ্যাবাচাকা খেয়ে সে দাঁড়িয়ে পড়ল। সুন্দরবাবু বললেন, বাবাজি, এখন ভিজে বেড়ালের মতো আমাদের সঙ্গে সুরসুর করে আসবে কি? কোথায়? আমাদের পোশাক দেখে বুঝতে পারছো না আমরা তোমাকে কোথায় নিয়ে যেতে চাই? আপনারা তো পুলিশ। আর তুমি তো মণিমোহন বসু। আগের না, এ নাম আমি জীবনে শুনিনি। জগন্নাথ এগিয়ে এসে বলল, না, তুমি মণিমোহন, তোমাকে আমি খুব চিনি। আগে আমার নাম ভদ্রেশ্বর ভদ্র। আবার নাম ভাড়ানো হয়েছে, কিন্তু প্যাঁচটা খুবই পুরনো, ধোপেটা কেনা। ভদ্রেশ্বর ভদ্র। কোনো আধুনিক ভদ্রলোকই ওরকম নাম ধারণ করতে পারে না। যাক কথা, এখন আমার প্রশ্নের জবাব দাও দেখি। এ বাগান বাড়ির মালিক নিশ্চয়ই তুমি নও? না, আমি ভাড়াটে। বাগান বাড়ির মালিক হচ্ছেন চন্দ্রনাথ বাবু। কে? বাবু চন্দ্রনাথ রায়, তিনি শাল খেয়ে থাকেন। সুন্দরবাবু একটা ছোটখাটো লাভ মেরে বললেন, শুনছো জয়ন্ত, এখানেও আবার সেই অলক্ষণে চন্দুরে বাবু ভদ্রেশ্বর। তাহলে তুমি মণিমোহন ছাড়া তো আর কেউ নও? ওই যে বললুম, আমি ভদ্রেশ্বর ভদ্র। বেশ, তোমার ভদ্রতার দৌড় কত বুঝতে আর দেরি লাগবে না। গাড়িখানা তুমি ভাড়া নিয়েছো কেন? আগে আমার মিস্ত্রির কারবার আছে, আর আছে আমার এক বন্ধুর মোটরের গ্যারেজ, সেখানে মোটর মেরামত হয়, আমি তার অংশীদার। তাই নাকি মণিমোহন? তুমি এখন একজন বিজনেসম্যানের ভূমিকায় অভিনয় করতে চাও? মণিমোহন হাসতে লাগলো। সুন্দরবাবু খেপে গিয়ে বললেন, কে তোমাকে অমন করে হাসতে শিখিয়ে দিলে? আজ সকালে চন্দুরটাও ঠিক ওই রকম হাড় জ্বালানো হাসি হেসে আমাকে ঠানঠাক করেছে, আর তুমি হাসলেই বা কেন?
পুলিশ কি হাস্যকর জীব? আগে ভদ্রেশ্বরের ঘাড়ে যদি মণিমোহনের নাম চাপিয়ে দেওয়া হয় তবে ভদ্রেশ্বরের হাসি পাবে না কেন? তুমি যে মণিমোহন সেটা থানায় গিয়ে আমিই প্রমাণ করে দেব। এই বাড়িতে আরও কত লোক আছে? আজ রবিবার, কারখানা বন্ধ। বাড়ির ভেতরে ঝি চাকর রাধুনি ছাড়া আর কেউ নেই। সুন্দরবাবু তার সহকারী ইন্সপেক্টরকে ডেকে বললেন, তুমি লোকজন নিয়ে খানা তল্লাশি করো, বাড়ির ভিতর থেকে কাউকে বাইরে বেরোতে দিও না। আর জগন্নাথ, তুমি ওই 10 নম্বর বলাইশিল স্ট্রিটে মণিমোহনের বাড়িতে যাও। মণির বাবা মহেন্দ্রবাবুকে গিয়ে বলবে তার ছেলেকে পাওয়া গিয়েছে, তাকে সঙ্গে করে থানায় নিয়ে ফিরে আসবে। তুমি কত বড় ঘুঘু এইবার সেই পরীক্ষাই হবে। এসো জয়ন্ত। বেশ মজা তো। কোন অপরাধে আমাকে থানায় নিয়ে যাবেন তাও আমি জানতে পারবো না? সব জেনে শুনে না নেকা সেজো না মণিমোহন। গেল 25 তারিখে রাত্রিবেলায় গড়ের মাঠে তুমি আর একজন লোকের সঙ্গে নন্দলাল মিত্রকে খুন করেছ। ঘটনাস্থলে তোমাদের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। মণিমোহন আবার হাসতে লাগল। ফের হাসছ? পুলিশের মুখে রূপকথা শুনলে কান্না হাসি পায়। রূপকথা মানে? কেই নন্দলাল? ডিএল রায়ের সেই হাসির কবিতার বিখ্যাত নন্দলাল নয় তো? কিন্তু কে তাকে খুন করলে? তার কথা পড়ে আমরাই তো হেসে খুন হতুম। আবার রসিকতার চেষ্টা হচ্ছে। সেপাই, এই রসিক ব্যক্তিকে আমার গাড়িতে টেনে নিয়ে যাও তো। টেনে নিয়ে যেতে হবে না, আমি জড় পদার্থ নই। তাই চলো তবে। আমরা এখন যাব না, আমরা এখানকার খানা তল্লাশে যোগ দিতে চাই। এ আবার কি শখ? আপনার এখানে ফোন আছে তো? আছে, কিন্তু কেন? হয়তো ব্যবহার করার দরকার হবে। মণিমোহনের মুখের উপরে ফুটে উঠেই মিলিয়ে গেল একটা দুর্ভাবনার ভাব। সে সহজ স্বরেই বলল, বেশ, ব্যবহার করবেন, তবে কিনা যথামূল্যে। পরে পেলেও চলবে। আপাতত আমি সুন্দরবাবুর দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে উঠেছি। আসুন সুন্দরবাবু, অকারণে বিলম্ব করছেন কেন? সুন্দরবাবুর মাথা কেমন গুলিয়ে যেতে আরম্ভ করল। জয়ন্ত কেন এখানে থাকতে চায়, কাকে সে ফোন করতে চায়, আর মণিমোহনটা কি পাকা ঘুঘুরে বাবা। খুনের আসামি হয়েও থানায় যাবার জন্য পুলিশকেই তারা লাগাচ্ছে। এইসব ভাবতে ভাবতেই সুন্দরবাবু প্রস্থান করলেন। পরের দৃশ্য থানায়। সুন্দরবাবু থানায় বসে রয়েছেন। দুজন পাহাড়ওয়ালার মাঝখানে মণিমোহন দাঁড়িয়ে। মণিমোহন বলল, পরীক্ষা শুরু করতে আজ্ঞা হোক। ভারী ব্যস্ত যে, তোমার বাবার জন্য একটু অপেক্ষা করতে পারছো না? আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা এখানে আসবেন। মশাই কি ভূত নামাতেও জানেন? তার মানে? আমার বাবা স্বর্গে, সেখান থেকে কেমন করে তাকে এখানে আনবেন? একটু সবুর করলেই দেখতে পাবে। না 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 না, তার আগেও আর একটা পরীক্ষা করা যেতে পারে। করুন মশাই, করুন। 1টা থেকে 100টা পর্যন্ত পরীক্ষা করতে পারেন, কিন্তু তার বেশি পরীক্ষা দিতে আমি পারবো না। মনে মনে রেগে গেলেও সুন্দরবাবু মুখে কিছু বললেন না। একটা কাগজের মোড়ক খুলে একজোড়া জুতো বার করে জানতে চাইলেন, এই জুতো জোড়া চিনতে পারো? আমার জুতো চেনা ব্যবসা নয়, আমি মিচড়ির ব্যাপারী। ঘটনাস্থলে তোমার পায়ের ছাপ পাওয়া গিয়েছে। বাড়ি থেকেই এই জুতো এনেছি। এই জুতো তোমারই। একবার জুতো জোড়া পায়ে পরো দেখি। মণিমোহন জুতোর ভিতর পা গলাবার চেষ্টা করে বলল, না না, এ জুতো ছোট, এর মধ্যে পা ঢোকানো অসম্ভব। সুন্দরবাবুর ইঙ্গিতে পাহাড়াওয়ালা দুজন মণিমোহনের পায়ে জোর করে সেই জুতোখানি পরাবার চেষ্টা করলেন। তাদের চেষ্টাও সফল হলো না। সুন্দরবাবু 2 ভ্রু কুঁচকে রইলেন। মণিমোহন কৌতুকের হাসি হাসতে লাগল। ঠিক সেই সময়ে জগন্নাথের সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলেন মণিমোহনের পিতা মহেন্দ্রবাবু। হালে পানি পেয়ে সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, মহেন্দ্রবাবু, একে চেনেন? মণিমোহনের দিকে তাকিয়ে মহেন্দ্রবাবু চমকে উঠলেন। আরও 2 পা এগিয়ে তার কাছে গিয়ে তিনি ভালো করে লক্ষ্য করে বললেন, না না, একে আমি চিনি না। এ কি মণিমোহন নয়? একে মণিমোহনের মতো দেখতে বটে, কিন্তু এ আমার পুত্র নয়। সুন্দরবাবু একটু চুপসে গেলেন।
আর সেই সঙ্গেই টেলিফোনটা বেজে উঠল। বিরক্তি ভরে সুন্দরবাবু রিসিভারটা তুলে নিলেন। রিসিভারের ভেতর থেকে জয়ন্তর কণ্ঠস্বর ভেসে এলো। জাগ্রত হন সুন্দরবাবু, আসল মণিমোহনকে দেখতে চান তো বায়ু বেগে আবার বাগান বাড়িতে ছুটে আসুন। সুন্দরবাবু যেন বুকে একটু বল পেলেন। একসঙ্গে রিসিভার ও চেয়ার ত্যাগ করে তিনি চেঁচিয়ে উঠে বললেন, সেপাই, আসামিকে লকআপে নিয়ে যাও। এ বেটা এই ঝাঁকের আরেকটা ঘুঘু, খুব হুঁশিয়ার। এতক্ষণ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক কাহিনী কে। এই গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব আসবে আগামী শুক্রবার। আজকের গল্প পাঠে অর্ণব, তমাল, তাপস, শ্রমিক, শুভঙ্কর, শুভময়, সচ্চিদানন্দ, সুমনা এবং আমি মনোতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.